শেখ হাসিনা যেদিন ঢুকবে বাংলাদেশ সেনাবাহিনী এই ঝুঁকি নিবে না। শেখ হাসিনার কোনো দুর্ঘটনা ঘটুক, এটা বাংলাদেশ সেনাবাহিনী ঝুঁকি নিবে না, দায় নিতে হবে। এরা কিছুই করতে পারবে না শেখ হাসিনা, কারণ আমেরিকা না থাকলে এরা সব জিরো। আমেরিকা যখন থাকবে না তখন এরা জিরো হয়ে যাবে, জিরো না -29 চলে যাবে, বরফের যুগে চলে যাবে, এদের আপনি খুঁজে পাবেন না। বৈঠক হয়েছে শেখ হাসিনা আসলে নিরাপত্তার কি হবে সেই বিষয়, এবং বৈঠক হয়েছে শেখ হাসিনা আসার আগেই সমস্ত মামলাগুলো তুলতে হবে। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবে এবং ভারতের দাবি যেই বিমানে নিয়ে গেছো ওই রকম বিমান পাঠাবা, সসম্মানে ওনাকে আনবা। এই যে দ্রুততার বৈঠকের কথা বললেন, বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের পূর্বাভাস। বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর মাসকে ঘিরে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। তবে আপনাকে বলে দেই, রক্ত কখনো বৃথা যায় না, যায়নি, যাবেও না। এই যে আপনি রুদ্ধতার বৈঠকের কথা বললেন, আমার ধারণা সেখানে ওই ডিসেম্বরকে কেন্দ্র করে কথা হচ্ছে এবং হতে থাকবে। আমরা জানি না যে সর্বশেষ কি ঘটবে, তো আমরা বুঝতে পারি যে একটা পরিবর্তন হচ্ছে, ভয়াবহ রকম পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ নিয়ে। রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফর। বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে সে রহস্য ডালপালা মেলছে। হঠাৎ করে সবকিছুই যেন খুব দ্রুতই ঘটে যাচ্ছে। কি ঘটছে দেশে পরিপ্রেক্ষিতে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমজনতার দর্শক এবং আমাদের অন্যতম আলোচক এবং উপস্থাপক রাশেদ হায়দার ভাই, সকলকে শুভেচ্ছা। আপনি যে কথাটা বলেছেন আপনার মনে থাকার কথা, আপনার চ্যানেলেও বলেছিলাম, অন্যান্য জায়গায় বলেছি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবার গভীর হবে এবং তাদের পুনরায় তাদের সংযোগ আলোচনা সব আগের মতোই, বরং আগের চাইতে গভীর হবে, সম্পৃক্ততা বাড়বে। তখন অনেকে হাসাহাসি করেছিল। এগুলো কিন্তু তার সিমটম। দীনেশ ত্রিবেদী যখন তিনি বাই রোডে ঢাকায় আসলেন, সেটা কিন্তু একটা সাইন ছিল। এটা যাদের বোঝার, সমাজদার যারা আছেন তারা সবাই বুঝে গিয়েছিলেন। এমনকি শুধু আমরা না, আমাদের যারা বিজ্ঞ দর্শক রয়েছেন তারা বুঝেছিলেন ওটা কিন্তু একটা সাইন ছিল। শুধু তাই না, দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে আসলেন তাকে সরাসরি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো, আরেকটা সাইন। এগুলো সিমটম। ঝড় আসার আগে আকাশে মেঘ বা সূর্যের আলো, বাতাস, এগুলো দেখলে বোঝা যায়। আপনি যেটা বললেন যে শুধু খলিলুর রহমান নয়, আমাদের একজন বিজ্ঞ দর্শক এখানে বললেন যে প্রধান বর্তমানে বাংলাদেশে রয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার যে প্রধান বাংলাদেশে আসার আগে তিনি কিন্তু চায়না সফর করে এসেছেন। এটা আরো কিন্তু একটা ভিন্ন রকম একটা বার্তা দিচ্ছে আমাদের। পাশাপাশি আপনি দেখেন, এর আগে আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত আসলো, আমরা দেখলাম। তো বাংলাদেশ নিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। এখানে যার যার অবস্থান, প্রত্যেক পরাশক্তি, প্রত্যেক দেশ যার যার স্বার্থ রক্ষার জন্য সদা তৎপর। তো আপনি যেটা বললেন যে এখানে আমরা যেহেতু রুদ্ধদ্বার বৈঠক, কোনো প্রেস কনফারেন্স হয়নি, আর প্রেস কনফারেন্স হলেই যে সবই সত্য বলবে তা তো নয়। আমার মনে হয় সেখানে বহুবিধ আলোচনা হয়েছে, এতে তো বহুমাত্রিক আলোচনা হয়েছে। আবার দেখলাম যে জাহিদ পাড়া, যেটাকে আমি পেতি পাড়া নাম দিয়েছি, তারেক রহমানের যে একটা পাড়া নেশৌরি আছে, সে প্রথমে বলল যে যারা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে, এমনকি সেখানে লাইক দিবে, তাদের আইনের শেয়ার দিবে, তাদের আইনের আসবে। কত বড় গবেট হইলে একজন প্রতিমন্ত্রী বা একজন উপদেষ্টা এই কথা বলতে পারে। তারপর আমরা কি দেখলাম, এখন আবার সুর পাল্টে ফেলেছে, বললো সীমিত আকারে তার বক্তব্য প্রচার করা যেতে পারে। এই যে পরিবর্তন, আমার মনে হয় যে এগুলো আগামীর বাংলাদেশ কি হবে, কোন দিকে যাবে, তার একটা নির্দেশনা দিচ্ছে আমার মনে হয়। তবে এখানে শেষ না, আগামী ডিসেম্বর আসতে আসতে অনেক কিছু এই দেশে ঘটবে যা আমরা কল্পনাও করতে পারবো না। যেমন এই মুহূর্তে রয় প্রধান আসবে, আমরা কেউ কল্পনাই করি নাই। আসবেন তিনি, কিন্তু এই মুহূর্তে আসবেন আমরা বুঝতে পারি নাই। মাসুদ, ইয়েটা শুরু হয়েছে আপনার খলিলকে দিয়া, শেষ হয়েছে তারেক জিয়াকে দিয়া। এইদিকে আবার ভারতের 4 জন বিশেষায়িত লোকও বাংলাদেশে আছে, তার মধ্যে একজন রয়ের প্রধান।
যেখানে আগে তো ফরিদ সাহেব রয়ের প্রধান, অমুক রয়ের প্রধান, সব রয়ের প্রধান, আজকে কিন্তু বাঙালি দেখতেছে রয়ের প্রধানটা আসলে কে। সেও এখানে আছে এবং উনি আগামীকাল আবার সচিবালয়ে যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। সব বিষয়টা নিয়ে এটা আপনারা কিছু বলার না, এটা তো আপনারা কেন আমাদের পাবলিকও বুঝে যে কি হয়। আর রুদ্ধদ্বার বারবার আপনারা বলতেছেন, আপনি যবে বিয়া শাদী করেন, কাবিন নামা পাবলিকের সামনে, খানা দানা পাবলিকের সামনে, বরযাত্রী আপনার পাবলিকের সামনে নেন, যৌতুক কত নিছেন বা কি কি কত হয়েছে এটা কি আর আপনি কন? সুতরাং এখন রুদ্ধদ্বার করবেন তো কি এখন, কারণ রুদ্ধদ্বার না করলে এখন খলিলের চেহারা বাইরে আসে যা দেখলাম, আমার তো মনে হয় থাবর সোয়ারও দিয়ে দিছে কিনা, এটা ওপেন হলে তো দেখা যাইতেন আপনারা, এই জন্য ভাই রুদ্ধদ্বার হয়েছে আমি বুঝি। আর আজকের যত কিছু তাতে আমি কিন্তু একটা লোকের পক্ষে আজকে, সেটা হচ্ছে যে ওই যে হাদির ভাই মাসুদের পক্ষে আজকে। সে আজকে বিশাল একটা বিবৃতি দিছে যে আমার ভাইকে হত্যাকারী যেই সে রয়ের প্রধান বাংলাদেশ আগে তাকে গ্রেপ্তার করা হোক। এবং খলিল্লা কইতেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে, মানে শেখ হাসিনা এমনি তার মানে ওকে বন্দী হিসেবে। এখন আমারও দাবি আজকে এদের সবার সাথে যে রয়ের এই প্রধান সহ বাকি যে 4 জন আছে এদের বন্দী করো, আর্মি ক্যাম্পে নিয়ে যায়, টর্চার করো, বলে এখন বন্দী বিনিময় হবে। একদিকে শেখ হাসিনা আসবে, একদিকে যে হিন্দি ছবিতে দেখেন না, এদিক থেকে যায় ওদিক থেকে আসে, এইভাবে কইরা যদি করে তাহলে আজকে আমি তারেক ভাইয়াকে সেলুট দিব, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি আজকে আমি তারেক ভাইয়ার পক্ষে, হাদির ভাইয়ের পক্ষে, এদের পক্ষে যে এদের গ্রেপ্তার করো। ওই বঙ্গু মৌলানারা কোথায়? প্রতিদিন ঢাকা না দিল্লি তালিবান সব ছিঁড়ে ফেলাইতেছে। রয়ের প্রধান আজকে বাংলাদেশে কই বাইতুল মোকাররমে একটা মিছিল হয় না কেন? আজকে কেন আপনার 200-400 গাড়ি ঘোড়া পোড়ায় না ওনারা? কই গেছে? এরপরও কি বুঝেন না আসলে খেলাটা কি চলছে, কোন লেভেলে খেলা চলতেছে? ওই যে ফরিদ ভাই কইছে না, সব করবো কিন্তু খাইতে হইলে ভারতরে লাগবে, এইটাই হচ্ছে মূল কাহিনী। এখন ভারত যে কি চাল দিছে, তাদের রয়ের প্রধান এখানে চলে আসছে, সবাই লাইন ধরে দাঁড়াই গেছে যে স্যার আপনার সাথে দেখা করতে চাই। কারণটা কি? পাবলিক কইতেছে এনএসআই ডিজিএফআই দাওয়াত দিছে। আমার তো মনে হচ্ছে তারেক জিয়া নিজেই দাওয়াত দিছে যে স্যার আপনারা আসেন, আমাদের কোন কেমনে সেনাবাহিনীর থেকে মৌলবাদী দৌড়ামু, কিভাবে মৌলবাদীদের যে ট্রেনিং সেন্টার বা আমেরিকার তৈরি সেফ সেন্টার গুলোতে আমরা আক্রমণ চালাবো, এটা আপনারা বলেন। কারণ এখন দেখেন না, ওই যে আরেকটা ইন্দুর একটা লাফালাফি শুরু করছে, এটার নাম জানি কি ভুলে গেছি, ওই যে দাঁড়িয়ালা যেটা লিভ টুগেদার করে আর কি ফরিদা ম্যাডামের সাথে, হে বেটাও কয় এখন সব আমেরিকান সেফ হাউস। যত আয়নাঘর দেখছেন এতদিন, এগুলো সব কিন্তু আসলে আমেরিকান সেফ হাউস ছিল। এই আমার বাসার মতন এত বড় বড় এক একটা রুম, এই রুমের ভিতরে নতুন নতুন দেওয়াল করছে 6টা, ওইরা কয় এগুলো সব আয়নাঘর ছিল, কিন্তু এগুলোই ছিল আসলে সেফ হাউস। ট্রেনিং দেওয়া হয়েছে পোলাপাইন্ডে জঙ্গিদেরকে। সব মিলে কি আপনার আর বুঝার বাকি আছে কেন ওনারা এত তাড়াতাড়ি কেন? এটার মূল হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, কিভাবে ফিরবে সেটা না, শেখ হাসিনা আসার পর এই দেশ কি নিরাপত্তা দিবে, এই দেশে শেখ হাসিনা পাড়া দেওয়ার আগে তোমরা সমস্ত মামলাগুলো উইথড্র করবা কিনা। জাতিসংঘ এখন বলতেছে যে আমরা সাক্ষী দিতে রাজি নাই, সাক্ষী সৌদি পাইতেছে না শেখ হাসিনার মামলা, গলায় পাউরুটি আটকে মরছে, এইটাও নাকি মামলা হয়েছিল, এখন উইথড্র করতে বাধ্য হয়েছে। আর কি তোমরা এইসব মামলার আর কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারেক জিয়া গেছে চিটং এ, সবচেয়ে মজাটা চিটং এ, সেইখানে ওনাদের কমিটি মিলে পুরো চিটং এ 700 জন আছে লিডার, তার মধ্যে নাকি 300 লোকের সাথে কথা বলছে। সে 300 লোকের মধ্যে আবার 30 জন আছে যারা নাকি অতীতে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি, এরা সবাই ভিজিটিং কার্ড পায়, তারা পায় না। এখন তারেক জি আবার আজকে ঘোষণা দিছে যে 10,000 লোকের চাকরিচ্যুত করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে, এটা অমানবিক করা হয়েছে। হঠাৎ জামাতের উপর খেপলো কেন? ইসলামী ব্যাংক কেন? এটা 10,000 লোক তো ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে গেছে, তারেক জি হঠাৎ এটা বললো কেন? মৌলবাদীরা আজকে কেন মুখে কুলু পাইটা রাখছে, এগুলো কি আর আপনাদের বিস্তারিত বুঝাইতে হবে? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যেটা ওই সূত্রগুলোর তথ্য রাশেদ হায়দার ভাইয়ের কাছে ছিল বা আছে বিধায় তিনি কথাগুলো তুলেছেন। তো আমরাও বিভিন্ন সূত্র থেকে কিছু তথ্য পাই, জানা যায়, সেটা হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পর তার নিরাপত্তা বিষয়ে আলোচনা হচ্ছে, যা মিডিয়ার সামনে গোপন রাখা হচ্ছে, যেটা রাশেদ হায়দার ভাইয়ের আলোচনায় কিন্তু ইঙ্গিত আছে। আরো অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন। সার্জিও গোরের সফরের পর দ্রুতই কি পট পরিবর্তন হচ্ছে, কানেক্টিভিটি আছে? শেখ ফরিদ ভাই, আপনার কি মনে হয় বিষয়টার গোড়াটা কি ওখানে? আর না হলে
বিদ্যুৎ গতিতে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক। আমি শুরুতেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো হবে, পুনরায় তাদের সম্পর্ক পুনঃস্থাপন হবে। তো আপনি যেটা বললেন আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সে দায়িত্বপ্রাপ্ত, তিনি আসার পরে আপনি ঠিকই বলেছেন যে বিদ্যুৎ গতিতেই, বিজলির গতিতেই চলছে এবং চলতে থাকবে। আর রাশেদ ভাই যেটা বললেন যে নিরাপত্তার ব্যাপার, শুনেন, খুঁটির জোরে পাঠা খোদে। আমাকে একবার দিনের বেলা গান পয়েন্ট, মানে একেবারে আমাকে গান পয়েন্টে রেখেছিল দিনের বেলা। আমি বলেছিলাম তুমি গুলি করতে পারবা না। সে কেন? আমি বললাম তোমার এই যে বন্দুক দিয়েছে তারা আমি চিনি, আর তুমি যার কথাই চলো তারাও আমি চিনি, এবং তিনি তোমার কতটুকু দায়িত্ব দিছে তাও আমি জানি, তাই তুমি আমার কিছু করতে পারবে না। প্রকাশ্য দিবালোকে আমাদের এলাকায় এটা ঘটেছিল, এবং আমাদের এলাকার কাউন্সিলর সেখানে আমরা দেখেছি। তখন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সরে পালায় চলে গেছিল, শুধু একজন এসেছিল, আমার বন্ধুর ছোট ভাই দৌড়ে এসেছিল দূর থেকে। কেউ আসে নাই ভয়, কিন্তু আমি জানতাম গুলি করতে পারবে না, কারণ খুঁটির জোরে পাঠা খোদে এবং গুলি করতে পারে নাই। তো এই যে আমার ভাবির পোলারা যে এত লাফালাফি করতেছে, আমেরিকা যখন সরে যাবে, যেটা হায়দার ভাই তার বক্তব্য শুরুতে বলেছে এবং শেষেও বলেছে যে সেফ হোম ছিল এবং তাদের প্রশ্রয়দাতা কারা, এদের পৃষ্ঠপোষককে, এই কুকুরগুলো পালে কে? পালে আমেরিকা। তো আমেরিকা যখন পিছ থেকে সরে যাবে, আমরা তো বয়স তো কম হয় না, কত গুন্ডা পান্ডা দেখলাম, কত রাজনৈতিক পান্ডা দেখলাম, কত বড় বড় ছোট মেজো বড় সেজো নেতা পাতি নেতা, আপনার অলিতে গলিতে একা টপ টপ বটম দেখেছি। তো কেউ কোনো দিনই, দু চারটা ব্যতিক্রম থাকে, এছাড়া কেউ খোঁটার জোর ছাড়া চলতে পারে না। মস্তান বলেন, রাজনৈতিক নেতা বলেন, খোঁটার জোর ছাড়া চলতে পারে না। তো এই ভাবির পোলারা তো কোনো নেতা এর মধ্যেই পড়ে না, গুন্ডার মধ্যেই পড়ে না। এই আমার ভাবির পোলারা না গুন্ডা না নেতা, কোনোটাই না। এরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। এদের ভায়োলেন্স করার একটা লাইসেন্স দেওয়া হয়েছিল, সে ভায়োলেন্স সৃষ্টি করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আমেরিকার প্রযোজনা এরা এগুলো করেছে। তো যখন প্রযোজক সাহেব থাকবে না, তখন পরিচালকও থাকবে না। যখন প্রযোজক পরিচালক নাই, তো ওই নটি মানে অভিনেতা অভিনেত্রী কাউকে আপনি খুঁজে পাবেন না। একটা যাত্রা, মনে করেন যে আনারকলি যাত্রা মঞ্চস্থ হচ্ছে একটা মঞ্চে, সেখানে একজন প্রডিউসার আছে, সেখানে একজন পরিচালক আছে, প্রমোটর আছে, সেইখানে আয়োজক আছে। তো যদি প্রডিউসারই না থাকে, পরে তো একটাও থাকে না। তো প্রডিউসার যখন বলে দেবে তোমরা সরে যাও, যেহেতু আন্দোলনের সময় তাদের জন্য সেফ হোম ছিল, তো এখনো তাদের আরো সেফ হোম না, এবার সেফ ল্যান্ডে নিয়ে চলে যাবে। যারা তাদের গোলামি করেছে, হয়তো বলতে পারে যে শেখ হাসিনা ঢুকবে, কিন্তু জুলাই সন্ত্রাসীদের যারা মাস্টার মাইন্ড, তাদেরকে সেফ হোমে যেতে দিতে হবে। আওয়ামী লীগ হয়তো মেনে নিতে পারে গোপনে, ঠিক আছে তোমরা চলে যাও, কিন্তু আমি আসার আগে চলে যেতে হবে, এই সুযোগ নিতে পারে। এছাড়া আর ভাবির পোলাদের কিছু করার নাই। কারণ আমেরিকা যখন চলে যাবে, তখন আপনি ওয়াকার সাহেবকে খুঁজে পাবেন না। আমেরিকা যখন এদের থেকে পিছু টান দিবে, তখন তারেক রহমান এদের পৃষ্ঠপোষকতা দেবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো ছোট দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যত চাপাবাজি যে যাই বলুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় দলের একটি এশিয়া মহাদেশের। ছাত্রলীগ আরো বড় ছাত্র সংগঠন। তো ভাবির পোলা তো এদের প্রতিদ্বন্দ্বী নয়। এদের প্রতিদ্বন্দ্বী কে? সেনাবাহিনী। এদের প্রতিদ্বন্দ্বী কে? বিএনপি। ইভেন জামাতও এদের সামনে কোলাবে না। ছাত্রলীগ, যুবলীগ যখন তাদের পারফরমেন্স দেখাবে রাস্তায় ময়দানে, তখন একমাত্র সেনাবাহিনী আর বিএনপি ছাড়া তাদের সামনে টিকতে পারবে না। তো আপনি যত যাই বলেন, এখানে আলোচনা হচ্ছে নিরাপত্তার কথা বলতেছেন। শেখ হাসিনা যখন ঢুকবে, তখন যারা তার নিরাপত্তাহীনতা নিয়ে চিন্তা করতেছে, তারা নিরাপদ থাকবে কিনা সেটা দেখেন। শেখ হাসিনা যখন আসবে, শেখ হাসিনা তো এত কাঁচা মানুষ না, তো এত কাঁচা রাজনীতি করে না। তো তিনি যখন ঢুকবেন, তখন কি ডাস্টবিন শ্রমিক দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন, আমার ভাবির পোলারা কি দেশে থাকবে?